মর্নিং টু অল মাই স্টুডেন্টস। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর 13 নম্বর অধ্যায়ের ভেদ সম্পর্কে পড়াবো। ভেদ সম্পর্কে বিগত অভিজ্ঞতা থেকে বলা যায় ছাত্রছাত্রীদের মধ্যে একটু ভীতির সঞ্চার হয়, কিন্তু সত্যি কথা বলতে বিষয়টা ততটাও কঠিন না, কিন্তু বোঝার কোথাও এমন একটা সমস্যা থেকে যায় যার জন্য ছাত্রছাত্রীদের কাছে একটু অন্যরকম মনে হয়। তোমরা মনোযোগ দিয়ে সমস্ত কথাগুলো খুব ভালো করে শোনো, আশা করি সমস্যা আসবে না। প্রথম থেকেই যদি ঠিকঠাকভাবে অনুধাবন করতে পারো তাহলে পরে সমস্যা থাকার কথা না। সেই কারণে তোমাকে প্রত্যেকটি কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আশা করি খুব ভালো করে শুনলে পরে বুঝতেও পারবে। তো ভেদ চ্যাপ্টার শুরু করার আগে আমি দুটো সংজ্ঞা আগে তোমাদের বলে নিই, তারপরে আমি লেখাগুলোর দিকে যাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের শোনা, আগে থেকেই শোনা, সেটা হচ্ছে চলরাশি ও ধ্রুবক। আমি আবার ব্যাপারটাকে রিপিট করছি, চলরাশি আর হচ্ছে ধ্রুবক। চলরাশি হচ্ছে যেসব রাশির মান পরিবর্তিত হয় তাদেরকে বলা হয় চলরাশি, আর যেসব রাশির মান পরিবর্তিত হয় না তাদের ধ্রুবক। যে কোনো সংখ্যা, যেমন 1, 2, 3 বা যে কোনো সংখ্যা আমরা লিখি না কেন, মাইনাস প্লাস, দশমিকের সংখ্যা, পাই, এগুলো সব হচ্ছে ধ্রুবক সংখ্যা। বা বলতে গেলে যে কোনো একটা গাণিতিক অনুসন্ধানে যখন দেখা যায় যে কোনো একটি রাশির মান পরিবর্তিত হয়, একটি রাশি বা দুটি রাশির মান পরিবর্তিত হয়, তাহলে চলরাশি বলবো, আর যদি দেখা যায় যাদের মান পরিবর্তিত হয় তাহলে ধ্রুবক বলবো। ব্যাপারটা একটা উদাহরণের মাধ্যমে বলি। যেমন বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার, যেখানে আর ব্যাসার্ধ। বৃত্তের ক্ষেত্রফলের জন্য যদি আমরা একটা সিম্বল ইউজ করি a, এবং ব্যাসার্ধের জন্য যদি আমরা একটা সিম্বল ইউজ করি r, তাহলে সূত্রটি হয় পাই আর স্কয়ার। আর এর মান পরিবর্তিত হতে থাকলে ক্ষেত্রফলও পরিবর্তিত হয়। অর্থাৎ একটা বৃত্ত, তার ক্ষেত্রফল হচ্ছে এই জায়গাটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এই ক্ষেত্রে ব্যাসার্ধ এতটুকু। ব্যাসার্ধ যদি বড় হয়ে যায় ক্ষেত্রফলও বড় হয়ে যাবে, আরো বড় হয়ে গেলে আরো বড় হয়ে যাবে। তাহলে এখানটায় দেখা যাচ্ছে ব্যাসার্ধ পরিবর্তিত হলে ক্ষেত্রফলও পরিবর্তিত হয়। তাহলে আর এবং এই দুটোই হচ্ছে এই সূত্রটিতে পরিবর্তিত হচ্ছে। কিন্তু যে কোনো বৃত্তের ক্ষেত্রেই এই পায়ের পরিবর্তে কিন্তু আমরা 22/7, পায়ের স্থূল মান হিসেবে আমরা 22/7ই বসাই। সেই কারণে এর মান কিন্তু ছোট বৃত্ত, বড় বৃত্ত বা মাঝারি বৃত্ত কোনো বৃত্তের ক্ষেত্রেই কিন্তু পরিবর্তিত হয় না। সেই কারণে পাই হচ্ছে ধ্রুবক এবং এ এবং আর হচ্ছে চলরাশি। তো এরকম ধরনের উদাহরণ আমাদের অনেক আছে। ত্রিভুজের ক্ষেত্রফলের কথা যদি চিন্তা করি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমি এ দিয়ে ডিনোট করি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি কোনো সিম্বল ইউজ না করে ভূমি উচ্চতাই লিখলাম। এখানেও ব্যাপারটা একই রকম। ভূমি বা উচ্চতার মধ্যে যদি কোনো একটি পরিবর্তিত হয় তাহলে ক্ষেত্রফল পরিবর্তিত হবে। ভূমি বাড়লেও ক্ষেত্রফল বাড়বে, বা শুধু উচ্চতাও যদি বাড়ে তাহলেও ক্ষেত্রফল বাড়বে, বা যদি ভূমি উচ্চতা দুটাই পরিবর্তিত হয়, দুটাই বাড়লো, তাহলেও ক্ষেত্রফল পরিবর্তিত হবে। একইভাবে এরা যদি হ্রাস পায় তাহলে ক্ষেত্রফলও হ্রাস পাবে। তাহলে এই দুটাও পরিবর্তিত হতে পারে, ক্ষেত্রফলও পরিবর্তিত হতে পারে। কিন্তু প্রতিটা সূত্রের ক্ষেত্রে, প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ভূমি উচ্চতা যা আছে বা তার থেকে বড় ত্রিভুজের ভূমি উচ্চতা যা আছে, প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রফল, এই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সময় এর ভূমি উচ্চতা নিতে হবে, এর ক্ষেত্রফল বের করার সময় এর ভূমি উচ্চতা নিতে হবে। কিন্তু এর ক্ষেত্রফল বের করার সময় হাফ থাকবে, এর ক্ষেত্রফল বের করার সময় হাফ থাকবে। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই হাফটা ফিক্সড, সেই কারণে হাফ হচ্ছে ধ্রুবক আর ভূমি উচ্চতার ক্ষেত্রফল হচ্ছে এই সূত্রের ক্ষেত্রে চলরাশি। তো এরকম দুটো চলরাশি নানানভাবে সম্পর্কযুক্ত থাকতে পারে। তো সেই বিষয়টি আমরা এই ভেদ অধ্যায়ে আমরা শিখব। ভেদ হচ্ছে 3 প্রকারের: সরল ভেদ, ব্যস্ত ভেদ আর হচ্ছে যৌগিক ভেদ। এক এক করে আমরা বিষয়গুলো বুঝবো। আমি দুটো উদাহরণ এখানটায় নিলাম। এই উদাহরণটা অ্যাকচুয়ালি কোষে দেখি 13 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক। সেই অঙ্ক দুটো এখানে একবারে করা হয়ে যাবে। এখানে দুটো চলরাশি a আর b, তাদের মানগুলো এভাবে দেওয়া আছে। এর মান যথাক্রমে 25, 30, 45, 250 এবং অনুরূপ b এর মানগুলো হচ্ছে, মানে যখন এর মান 25 তখন b এর মান 10, এর মান যখন 30 b এর মান 12, এভাবে মানগুলো দেওয়া আছে। এই উদাহরণটার দিকে দেখো। আমি এখানটায় আমরা যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি, দেখা যায় যে a কে b দিয়ে যদি ভাগ দিই 25 বার 10, কাটাকাটি করো,
দেখো 5/2 আসে। একইভাবে এখানেও তোমরা কাটাকাটি করো, দেখো 5/2 আসবে 6 দিয়ে কাটো। এখানেও যদি তুমি 9 দিয়ে কাটাকাটি করো 5/2 আসবে, এবং এখানে 5 দিয়ে কাটাকাটি করলে 5/2 আসবে। তাহলে এখানে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে চলরাশি দুটি মান এমন ভাবে দেওয়া আছে যে তাদের যে মানগুলো পর্যায়ক্রম ভাবে দেওয়া আছে তাদের অনুপাত, অর্থাৎ মানগুলো পরিবর্তিত হয়ে যাই হচ্ছে না কেন, তাদের অনুপাতের যে মানটা a কে b দিয়ে ভাগ দিলে পরে যে মানটা আসে, বা a আর b এর যে অনুপাত, প্রত্যেক ক্ষেত্রে a এবং b এর অনুপাতটা কিন্তু একই থাকে, a/b প্রত্যেক ক্ষেত্রে একই থাকে। তো সেটাকে একটা সিম্বল দিয়ে আমি ডিনোট করলাম k। প্রতি ক্ষেত্রে মানটা একই থাকে, অর্থাৎ আমরা বলতে পারি ধ্রুবক থাকে, একই থাকে মানে ধ্রুবক থাকে। সেই ধ্রুবকটাকে আমি k দিয়ে ডিনোট করলাম, যে a কে b দিয়ে ভাগ দিলে বা a এবং b এর অনুপাত সর্বক্ষেত্রে, এখানে এমন ভাবে a আর b এর মান দেওয়া আছে যে a এবং b এর অনুপাত সব ক্ষেত্রে কি আসে, k আসে। k বলতে এখানে একটা ধ্রুবক সংখ্যা, প্রতি ক্ষেত্রে একটাই সংখ্যা আছে, সেটাকে আমি k দিয়ে ডিনোট করব। তাহলে k কি? k হলো অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। অবশ্যই এই ধ্রুবকটা কোনোভাবেই শূন্য হবে না, কিন্তু অন্য যে কোনো সংখ্যা হতে পারে, অর্থাৎ k এর মান কোনো পজিটিভ সংখ্যা হতে পারে, কোনো ধনাত্মক সংখ্যা হতে পারে, কোনো ঋণাত্মক সংখ্যাও কিন্তু k এর মান হতে পারে। যদি দুটা চলরাশির মধ্যে এরকম ধরনের সম্পর্ক থাকে যে চলরাশি দুটির অনুপাত ধ্রুবক চলে আসছে, তাহলে পরে আমরা বলবো যে চলরাশি দুটি পরস্পরের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এই অঙ্কটিতে আমরা দেখতেই পাচ্ছি যে a এবং b এর অনুপাত সব জায়গায় কি আসলো, একই আসলো। তো সেই কারণে এখানে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা উত্তরটা লিখবো যে a এবং b পরস্পর সরল ভেদে আছে। তাহলে বিষয়টাকে আমরা ভালোভাবে আবার বুঝে নিই যে দুটি চলরাশি যদি পরস্পরের সঙ্গে এমন ভাবে সম্পর্কযুক্ত থাকে যে তাদের অনুপাত সর্বক্ষেত্রেই সমান হয়, সব ক্ষেত্রেই সমান হয়, তাহলে পরে আমরা বলবো যে চলরাশি দুটি পরস্পরের সঙ্গে সরল ভেদে থাকে। তাহলে যদি এই ঘটনাটা ঘটে যায় যে প্রতি ক্ষেত্রে মান একই আছে, তাহলে আমরা কি লিখতে পারি, a b এর সঙ্গে সরল ভেদে আছে। এখন এই যে পরিভাষাটা আমরা ব্যবহার করলাম a b এর সঙ্গে সরল ভেদে আছে, এর পরিবর্তে যদি আমরা চিহ্ন দিয়ে বিষয়টাকে প্রকাশ করতে চাই তাহলে এটাকে এইভাবে লিখতে হয়, এখানে এরকম ধরনের একটা চিহ্ন ব্যবহার করা হয়। এখন এটাকে পড়ার সময় আমরা সাধারণত a b এর সঙ্গে সরল ভেদে আছে এইভাবে বলি না, এটাকে আমরা অন্যভাবে একটু বলি। আমরা এটাকে দুই ভাবে বলতে পারি, a varies directly with b, অথবা আমি এটাকে কিন্তু a proportional to b এইভাবেও কিন্তু আমি পরিভাষাটা বলতে পারি, a proportional to b, a varies directly with b, যে কোনো একটা, বা এভাবেও বলতে পারো অথবা এভাবেও বলতে পারো। এটা ইংরেজিতে বলা হচ্ছে, মোট কথা বাংলাটা হচ্ছে যে a b এর সঙ্গে সরল ভেদে আছে, এটা মানে হচ্ছে a b এর সঙ্গে সরল ভেদে আছে। কিন্তু আমরা যে কোনো চিহ্ন ব্যবহার করার সময় সেটাকে একটা নির্দিষ্ট পরিভাষাতেই আমরা সবাই একই রকম ভাবে বলে থাকি। তো এখানে পরিভাষাটা হচ্ছে যে a varies directly with b, তো আমি এই ভাষাটাই বেশি ইউজ করব, a proportional to b, তাতে একটু সুবিধা হয়। এটা বলতে গেলে একটু সমস্যা আসে, কিছু জায়গায় দুইটা ভেদের ক্ষেত্রে একটু আলাদা আলাদা ভাবে বলতে হয়, তো সেই কারণে এই ভাষাটাকে আমি অ্যাভয়েড করলাম, আমি এই ভাষাটাকেই ব্যবহার করব, a proportional to b। আচ্ছা, এখানটায় আমরা মনে রাখবো যে a এবং b এর অনুপাত যখন ধ্রুবক হয় সেখান থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি যে তার মানে a proportional to b। আবার কোথাও যদি এরকম দেওয়া থাকে যে a proportional to b, তার মানে আমরা কি বুঝলাম যে a b এর সঙ্গে
সরলভেদে আছে। এই যে এখানে এই যে নতুন ধরনের একটা চিহ্ন আসলো, সব সমস্যা এই চিহ্নটা দিয়েই হয় অ্যাকচুয়ালি। চিহ্নটা একটু নতুন ধরনের, সেই কারণে ছাত্রছাত্রীদের মনে এই চিহ্নটার জন্য এই অঙ্কগুলোই যেন অনেকটা কঠিন হয়ে যায়। কিন্তু তোমরা যদি মাথায় রাখো যে এই চিহ্নটা কিন্তু কিছুই না, এই চিহ্নটা হচ্ছে এই শব্দটার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। যেমন আমি যদি বলি যে 5 এর সঙ্গে 3 যোগ, এটাকে তুমি চিহ্নের সাহায্যে দেখো, 5 এর সঙ্গে 3 যোগ, তাহলে এই যেখানে একটা চিহ্ন ব্যবহার করলে 5 যোগ 3, 5 এর সঙ্গে 3 যোগ, ভাষায় না বলে যদি সিম্বল দিয়ে লিখতে চাও তাহলে এইভাবে লিখতে হবে। ধরো 5 এর সঙ্গে 3 গুণ, তাহলে কি করবো আমরা, চিহ্ন দিয়ে লিখে দিলাম। তেমনি এ বি এর সঙ্গে সরলভেদে আছে, এটাকে যদি ভাষায় না লিখে আমরা সিম্বল দিয়ে লিখতে চাই তাহলে এ সমান টু বি, এই চিহ্নটা আমরা ব্যবহার করব। এখানে আরো একটি কথা তোমরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে এই চিহ্নটা কিন্তু একটু সাবধানে লিখবে। এরকম ধরনের আরো দুটো চিহ্ন অঙ্কে খুবই ব্যবহার হয়, সেই চিহ্ন দুটো এই চিহ্নটা যেন ভুলিয়ে না যায় সেই বিষয়টা তোমরা লক্ষ্য করবে। এরকম যদি এরকম ধরনের ভাবে লেখা হয়, যদি এই যে এখানে দেখতে পাচ্ছ এই ব্রাঞ্চ দুটো, এটাকে যদি খোলা অবস্থায় রাখা হয় তখন এটা গ্রিক লেটার আলফা হয়। তো এই আলফাটাকে অঙ্কে বহু জায়গায় ব্যবহার করা হয়। আবার এখানটায় যদি মাথা দুটোকে আমরা যুক্ত করে দিই তাহলে এটা আবার গণিতে অসীমের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। তো এই চিহ্ন দুটোর সাথে এই চিহ্নটার যে পার্থক্য, সামান্য পার্থক্য আছে, তো সেটা যেন ভুলিয়ে না যায় তোমরা এভাবেও লিখবে না, অর্থাৎ এই মাথা দুটোকে এভাবে খোলা অবস্থায় ছাড়বে না, মাথা দুটোকে সামান্য কি এভাবে যদি বাঁকিয়ে দাও নিজেদের মধ্যে, কিন্তু আবার ব্যাকরণটা এমন হবে যে পরস্পর আবার যুক্ত হবে, কারণ যুক্ত হলে এটা আবার অসীমের প্রতীক হয়ে যায়। আর যদি এভাবে খোলা অবস্থায় রাখি তাহলে আলফা হয়ে যায়, আর যদি সামান্য বাঁকিয়ে দিই তখন এটা আমাদের এই ভেদের চিহ্ন বা প্রপোর্শনাল চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই চিহ্নটা কিছুই না, শুধুমাত্র আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের যেমন একটা চিহ্ন আছে তেমনি সরলভেদ ভেদের চিহ্ন হিসেবে, ভেদের চিহ্ন একটাই হয়, সেটা হচ্ছে এটা, সরলভেদ ও ব্যস্তভেদ। তাহলে সরলভেদ বিষয়টা তোমরা বুঝলে। এখন আমরা দেখবো যে না, চলরাশির মধ্যে কিন্তু শুধু এরকম ধরনের সম্পর্ক যে থাকবে যে এ কে বি দিয়ে ভাগ দিলে একটা নির্দিষ্ট সংখ্যা আসবে, সেটা কিন্তু সবসময় না হতে পারে, একটা অন্য ধরনের সম্পর্ক কিন্তু থাকতে পারে। কিরকম, এই এক্সাম্পলটা যদি দেখি, যেখানে x আর y এর যে অনুরূপ মানগুলো দেওয়া আছে সেগুলো লক্ষ্য করে দেখা যায় এখানে কিন্তু ভাগ করলে বিষয়টা কিন্তু প্রতি ক্ষেত্রে মানে একই আসে না। যেমন এখানে 6 আসবে, বা এখানে যদি ভাগ করি 32/27, এখানে যদি ভাগ করি 24/9, মানগুলো সব আলাদা আসবে। কিন্তু লক্ষ্য করার বিষয়, যদি x আর y গুণ করি, যেমন 18 গুণন 3 দেখা যাচ্ছে 54 আসে, আবার 8 গুণন 27/4 গুণ করি, 4 দিয়ে 8 কে কাটি 2, 27 গুণন 54 আসবে, আবার 12 গুণন 9/2 54 আসবে, আবার এখানটায় 6 গুণন 9 54 আসবে। তো এখানটায় দেখতে পেলে যে এখানে চলরাশি দুটি এমন ভাবে সম্পর্কযুক্ত আছে, এদের মানগুলো এমন ভাবে দেওয়া যে এদের ভাগফল না, এদের গুণফলের মান প্রতি ক্ষেত্রে একই আসে। তাহলে আমরা বলতে পারি যে x * y এর মান এখানটা কি আসলো, ধ্রুবক। x * y এর মান আসলো ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমি যদি k দিয়ে লিখলাম, এখানে অবশ্যই আমরা মনে রাখবো যে k অশূন্য, অশূন্য মানে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা কিন্তু এটা হতে পারে। তাহলে এখানটায় তুমি লক্ষ্য করো, এখানে ছিল যখন 18, এখানে 3, 18 থেকে এটা কমে যখন 8 হলো তখন কিন্তু এর মান 3 এর থেকে এটা বর্ধিত হয়ে গেল। আবার 18 থেকে এটা কমে যখন 12 হয়ে গেল, এটা কিন্তু 3 থেকে বেড়ে 9/2 মানে 4.5। এখানে যে ধরনের ঘটনা ঘটলো আরেকবার দেখাই। এখানটায় যখন 25 থেকে 30 হলো, 25 থেকে 30, সেই ক্ষেত্রে 25 থেকে 30 বৃদ্ধি পেল, 25 থেকে 30 হলো মানে মানটা বৃদ্ধি পেল, এখানেও কিন্তু 10 থেকে 12 মানটা বৃদ্ধি পেল।
আবার এখানে 30 থেকে 45 মান বৃদ্ধি পেলো, এখানেও কিন্তু মান বৃদ্ধি পেলো এবং একই হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এরপরে যদি আমরা লক্ষ্য করি 45 থেকে 250, এখান থেকে 18 থেকে 100। তো এখানটায় একটা মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অপর মানটা বৃদ্ধি পায়। বা যদি আমি এখান থেকে এই মানটা করে চিন্তা করি উল্টা দিকে, তাহলে কি এই মানটা হ্রাস পেয়ে যদি এই মানটা হয়, তাহলে এখানেও কিন্তু এই মানটা হ্রাস পেয়ে এই মানটা। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা ওরকম হচ্ছে না। এখানে ছিল 18, সেটা কমে 8 হলো, কিন্তু এখানে যে মানটা এটা কিন্তু এখানটায় বৃদ্ধি পেল, কারণ 27/4 মানে 424। তার মানে কি দাঁড়ালো যে x এর মান হ্রাস পাচ্ছে কিন্তু y এর মান বৃদ্ধি পাচ্ছে। এই 8 থেকে এটা আবার যখন বৃদ্ধি পেল তখন এটা আবার হ্রাস পেল, মানে এই মানটা 424, 6 সমস্ত 1/4 আর এই মানটা হচ্ছে 4 সমস্ত 1/2। তাহলে x যখন বৃদ্ধি পায় y তখন হ্রাস পায়, আবার x যখন হ্রাস পাবে দেখা যাবে যে y বৃদ্ধি পাচ্ছে। তো যখন এই একটা চলরাশির মান বৃদ্ধি পায় এবং অপর চলরাশির মান হ্রাস পায় তখন দেখা যাবে যে তাদের গুণফলের মান ধ্রুবক আসবে। কিন্তু যখনই দেখবে যে কোন একটা রাশির মান বৃদ্ধি পেলে অপর রাশির মানও বৃদ্ধি পাচ্ছে, বা কোন একটি রাশির মান হ্রাস পেলে অপর রাশির মানও হ্রাস পেচ্ছে, তখন তাদের মধ্যে অ্যাকচুয়ালি তাদের অনুপাতটা ধ্রুবক আসবে, অর্থাৎ তারা পরস্পরের সঙ্গে সরল হয়ে যাবে। আর যদি এই ঘটনাটা ঘটে তাহলে পরে তাদের গুণফল ধ্রুবক আসবে, এবং তাদের গুণফল যদি ধ্রুবক আসে তখন আমরা বলি, তাহলে গুণফল যখন ধ্রুবক আসবে তখন আমরা বলবো x y এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। x y এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তো এটাকে সিম্বল দিয়ে কিভাবে লিখবো? x, এটাকেও আমরা দুই ভাবে লিখতে পারি। এটা যেমন ছিল a varies directly with b, এটাকে আমরা বলতে পারি x varies inversely with y। x varies inversely, x varies এখানে directly পরিবর্তে inversely, ব্যস্ত ভেদে inversely with y, অথবা x proportional to 1/y, এটা আমরা বলতে পারি। তো আমি আগেই বললাম যে আমি ভ্যারিস কথাটা দিয়ে এই টার্মিনোলজিটা আমি ব্যবহার করব না, কারণ তাহলে কিন্তু তোমাকে এখানে একরকম বলতে হবে, এই রকম সম্পর্কের ক্ষেত্রে বলতে হবে a varies directly with b, কিন্তু যখন এরকম নিচে থাকবে তখন বলতে হবে x varies inversely with y। তার পরিবর্তে আমি কি বললাম যে আমরা একটাই ল্যাঙ্গুয়েজ ইউজ করব, একটাই টার্মিনোলজি ইউজ করব, প্রপোর্শনাল। এখানেও যেমন আমি বলতে পারলাম a proportional to b, এখানেও আমি বলবো x proportional to, কিন্তু এখানে খুব ভালো করে লক্ষ্য করো x proportional to আমি কি বললাম, x proportional to কিন্তু y বলবো না, x proportional to 1/y, অর্থাৎ বাঁ দিকে যা থাকবে সেই পুরোটা বলবো এবং ডান দিকে যেটা থাকবে সেই পুরোটা কিন্তু একসাথে বলবো, অর্থাৎ x proportional to 1/y। এখানে বিষয়টা কিছু না, কোনো একটা চলরাশি যদি অপর চলরাশির সঙ্গে সরল বেঁধে থাকে তাহলে তার ঠিক বিপরীত বা অনন্যকের সঙ্গে ব্যস্ত হয়ে থাকে। যেমন এখানে a b এর সঙ্গে সরল বেঁধে আছে, তার মানে a 1/b এর সঙ্গে অবশ্যই ব্যস্ত হয়ে থাকে। এখানে x y এর সঙ্গে যদি ব্যস্ত হয়ে থাকে তার মানে x y এর সঙ্গে ব্যস্ত হয়ে আছে, তার মানে x 1/y এর উল্টো, মানে 1/y এর সঙ্গে সরল বেঁধে থাকে। তো এখানে শুধুমাত্র বিষয়টা একই থাকে, শুধু পরিভাষাটা আমরা দুই রকম ইউজ করতে পারি। এটা তো হয়েই থাকে, যেমন মনে করো আমি একটা এক্সাম্পল নেই, এখানটায় আমি লিখলাম 25 মাইনাস 10, 25 বিয়োগ 10, তো আমরা জানি 15, এখানে আমরা বললাম 25 থেকে 10 বিয়োগ, এটাকে আমি আবার চাইলে 25 এর সঙ্গে যোগ দিয়ে লিখতে পারি, 25 যোগ মাইনাস 10, এটার উত্তর 15। অর্থাৎ এখানটায় যে রাশিমালা আছে তার উত্তর যা, এখানে যে রাশিমালা আছে এটার উত্তর যা। দুটো রাশিমালা একই জিনিসকে প্রকাশ করে, কিন্তু তাদেরকে আমরা দুই ভাবে বলতে পারি। এখানে আমরা বিয়োগ করতে পারি 25 থেকে 10 এর বিয়োগফল, এই রাশিমালাটাকে আমরা বলতে পারি 25 থেকে 10 এর বিয়োগফল। আবার এই একই জিনিসকে আমি দুই ভাবে বলতে পারি, এইভাবে বলতে পারি যে 25 এর সঙ্গে -10 এর যোগফল, 25 এর সঙ্গে -10 এর যোগফল। তাতে কিন্তু রেজাল্টের কোনো হেরফের হবে না বা এই রাশিমালা দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কিন্তু বিষয়টিকে আমরা প্রকাশ করতে পারি দুই ভাবে। কোনো একই বিষয়কে আমরা অনেক অনেক ভাবে বলতেই পারি। তো আমাদের যেটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি তাদের মধ্যে যে রিলেশনটা সেটা আমাদেরকে ভালো মতো বুঝে নিতে হবে, কারণ দেখা যেতে পারে যে এক এক
এক এক সময় বইয়ের মধ্যে হয়তো তোমরা এক এক রকম ভাষায় বিষয়টা তোমরা বই উপস্থাপন থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের মধ্যে একটা কনফিউশন হতে পারে, বা এক একজন স্যারের কাছে যখন তোমরা বিষয়গুলো শুনবে তখন এক একজন বলার সময় এক এক রকম ভাবে বলছে, তাতে তোমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। তো সেই কারণে এই বিষয়টা তোমরা খুব ভালো করে বুঝে নাও যে এখানে বিভ্রান্তি যেন তৈরি না হয়। কেউ যদি এই বিষয়টাকে বলে যে এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলেও বিষয়টা যতটা ঠিক, এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, আর কেউ যদি বলে এক্স 1/y এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলেও কিন্তু বিষয়টা একই জিনিসকে জাস্ট দুই ভাবে বলা হচ্ছে, শুধু ভাষাগত পার্থক্য, এখানে কিন্তু অন্য কোনো পার্থক্য নেই। এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এক্স 1/y এর সঙ্গে সরল ভেদে আছে, দুটা বিষয় একই বিষয়কেই বোঝাচ্ছে, শুধু ভাষাগত একটা পার্থক্য। তো এই গোলযোগটা যাতে তৈরি না হয় সেটা তোমরা মাথায় রাখবে। অঙ্ক করার ক্ষেত্রে অনেক কিছু মনে না রাখলেও খুব সহজে অঙ্ক করা যায়। তোমরা যে মেন কথাগুলো তোমরা মনে রাখবে সেটা হচ্ছে যে কোথাও যদি তোমরা দেখো যে এরকম ভাবে একটা সম্পর্ক দেওয়া আছে, তাহলে তোমরা ধরে নিতে পারো যে এই প্রথম রাশিটা এই দ্বিতীয় রাশির সঙ্গে সরল ভেদে আছে, এখানে সবটা এখানে সবটা। তাহলে এই ধরনের একটা আরো এক্সাম্পল আমি কিছু বলি, যেমন a প্রপোর্শনাল টু c, তার মানে কি a এবং c সরল ভেদে আছে। তাহলে সরল ভেদে যদি থাকে তাহলে তাদের অনুপাত কি হওয়ার কথা? ধ্রুবক। কারণ এটা হওয়া মানেই কিন্তু এটা, কারণ এটা হলে এটা লেখা যায়, তাহলে এটা হলে এটা লেখা যাবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব মাথায় রাখতে হবে দুটো। আচ্ছা, তাহলে এর পরের লাইন a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? k ইনটু c। আবার আমি এখানটায় বিষয়টা দেখাই, এটাই অঙ্ক করার সময় সব থেকে বেশি দরকার হবে। মনে করো আমি নিলাম b প্রপোর্শনাল টু d, তাহলে এর পরের লাইন b ইকুয়াল টু kd, এটা আমরা লিখব। এই লাইনটা যে লিখলাম এখানে কিছু ভুল আছে কিনা সেটা কোনো লক্ষ্য করো। আমরা বারবার কি বললাম যে দুটো চলরাশি যদি সরল ভেদে থাকে তাহলে তাদের অনুপাত ধ্রুবক হয়, এবং সেখান থেকে পরের লাইন বজ্রগুণন করলেই a ইকুয়াল টু kc এই লাইনটা পাওয়া যায়। তো এই লাইনটা থেকে এই লাইনটা হয়ে এই লাইন আসে, তো আমরা এই মাঝখান লাইনটাকে বাদ দিয়ে ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারি। সাধারণত আমরা এই লাইনটা থেকে এই লাইনটাই একবার বেশি ব্যবহার করে থাকি, অর্থাৎ যখন এই যে কোনো অবস্থাতে যদি এরকম ভাবে কিছু লেখা থাকে আমরা বলি যে এই চিহ্নটাকে, এই সমানুপাতিক চিহ্নটাকে আমরা উঠিয়ে দিচ্ছি, তার পরিবর্তে কি করলাম সমান সমান চিহ্ন আনলাম এবং সঙ্গে একটা কি নিয়ে আসলাম ধ্রুবক, যেটাকে সাধারণত আমরা k বা l বা m বা k1 k2 এগুলো দ্বারা আমরা ডিনোট করব। আর এবং কেটা কি, এটা হচ্ছে একটা অশূন্য শূন্য ছাড়া যে কোনো ধ্রুবক হতে পারে, প্লাস সংখ্যা হতে পারে মাইনাস সংখ্যা হতে পারে, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আরো বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য মনে করো p প্রপোর্শনাল টু এরকম থাকা মানে এখানে আর কোনো ভাবনার বিষয় নেই, এই চিহ্নটা উঠবে, সমান সমান চিহ্ন আসবে, এখানে একটা ধ্রুবক বসবে 1/q, আর সেটা লিখে দিব যে k হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। আরো এক্সাম্পল দেখাচ্ছি, x প্রপোর্শনাল টু, মনে করো এখানটায় কথার কথা y z এরকমই দেওয়া আছে। তো অন্য কিছু যদি তোমরা বুঝতেও না পারো তবু কোনো অসুবিধা নেই, কারণ আমরা অলরেডি যা জানলাম তার মানে এটাই যে এটার সঙ্গে এটা যে চিহ্নের মাধ্যমে যুক্ত আছে এটা থাকা মানেই হচ্ছে এই চিহ্নটাকে যদি আমরা উঠাই সমান সমান চিহ্ন দিই তাহলে পরে এখানে একটা ধ্রুবক নিয়ে আসবো, ধ্রুবকটা আমরা l দিয়ে ডিনোট করলাম, l ইনটু y। তো এরকম ধরনের চিহ্ন দিয়ে সম্পর্কযুক্ত লাইন যেখানেই থাকবে না কেন তার পরের লাইনে তুমি চাইলে সমান সমান চিহ্ন দিয়ে এরকম একটা ধ্রুবক আনতে হবে। তার কারণটা কিন্তু পুরো এটা বোঝানো হলো, কারণ এই চিহ্নটার মানে হচ্ছে যে ওই চলরাশি দুটি পরস্পরের সাথে সরল ভেদে আছে, আর সরল ভেদে থাকা মানে তাদের অনুপাত ধ্রুবক হয়, আর অনুপাত ধ্রুবক হওয়া মানেই পরের লাইনটাতেই বজ্রগুণন করলেই কেটা এখানে চলে আসে। তো সেই এই লাইনটা থেকে এই লাইনটা না লিখে ডাইরেক্ট এই লাইনটা সাধারণত ছাত্রদেরকে বেশি লেখানো হয়। সেই জন্য আমরা বারবার বলি যে এরকম চিহ্ন থাকলে সেটাকে উঠিয়ে সমান সমান চিহ্ন দিয়ে ধ্রুবক আনতে হবে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তাই করা হবে। এবং এই লাইনটাই কিন্তু তোমাদের মাথায় সব থেকে বেশি রাখতে হবে, কারণ এই লাইনটা দিয়ে অঙ্ক করার সময় আমরা বেশি ব্যবহার করি। আবার কখনো কখনো উল্টো ভাবে যদি কেউ প্রশ্ন করে
যে দুটি চলরাশি মনে করো সিও, দুটি চলরাশি নিলাম, মনে করো এম আর এন, বললো যে দেখাও যে এম প্রপোর্শনাল টু এন, এম প্রপোর্শনাল টু এন, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তার মানে কি দেখাতে বললো যে এম এন এর সঙ্গে সরল হয়ে আছে, তাহলে এগুলো যদি সরল হয়ে প্রমাণ করতে হয় তার মানে কি অ্যাকচুয়ালি এদের অনুপাতটাকে আমাকে ধ্রুবক দেখাতে হবে, এম বাই এন ধ্রুবক। এটা যদি আমি কোনোভাবে দেখাতে পারি তাহলে আমার বিষয়টা প্রমাণ হয়ে যেত। তাহলে আমরা বুঝে গেলাম যে সরলভেদ এবং ব্যাসভেদ কাকে বলে। সরলভেদের কিছু উদাহরণ যেমন বৃত্তের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল কিন্তু প্রপোর্শনাল হবে ব্যাসার্ধের স্কয়ার, কারণ ব্যাসার্ধ পাই আর স্কয়ার হয়, সেই কারণে ব্যাসার্ধ স্কয়ার। আবার ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ ভূমির সঙ্গেও সরল হয়ে থাকবে আবার উচ্চতার সঙ্গে সরল হয়ে থাকবে। আবার ব্যস্তভেদের ক্ষেত্রে জন ও দিন, শ্রমিক সংখ্যা আর সময়। আমরা জানি যে শ্রমিক সংখ্যা বাড়ালে পরে একটা নির্দিষ্ট কাজ করার জন্য দিন সংখ্যা কমে আসে, তার মানে শ্রমিক সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে কিন্তু ব্যস্ত সম্পর্ক। দিন সংখ্যার সঙ্গে আমি এইভাবে সম্পর্কটা লিখব যে শ্রমিক সংখ্যা প্রপোর্শনাল টু 1 বাই দিন সংখ্যা, মানে শ্রমিক সংখ্যা দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে থাকে। এরকম ধরনের অনেক বাস্তব উদাহরণ আছে। আমি এখন এক্সারসাইজ থেকে 3-এর 1 নম্বর অঙ্ক করি, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। 3-এর 1 নম্বর অঙ্ক বসে দেখি 13 বলছে বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন? এখানে দুটো চলরাশি আছে, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে সময়। তো আমরা এই চলরাশি আর সময় আর হচ্ছে দূরত্বকে দুটো চলরাশি দিয়ে প্রকাশ করব। মনে করি অতিক্রান্ত দূরত্ব মনে করি এটাকে আমি ডি দিয়ে ডিনোট করলাম, আর সময় এটাকে আমি টি সিম্বল ইউজ করলাম সময়ের জন্য। তাহলে দুটো চলরাশি আছে অঙ্কটায়, তাহলে যে দুটো চলরাশি অঙ্কে আছে সেই দুটো চলরাশিকে আমি ডি এবং টি দিয়ে ডিনোট করলাম। এখানে কিন্তু বলা আছে যে 25 মিনিটে 14 মিনিট পথ যায় একই গতিবেগে, গতিবেগ কিন্তু এখানটায় বাড়বে না, একই গতিবেগে চললে পরে 5 ঘন্টায় কতটা পথ যাবে। তাহলে গতিবেগ যেহেতু এখানে একই থাকবে, গতিবেগ একই থাকলে সময় বাড়লে অতিক্রান্ত দূরত্ব বাড়বে, এবং সময় যদি আমরা কম ব্যবহার করি তাহলে কম দূরত্ব যাওয়া যাবে। উল্টো করে বললে বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগবে, কম দূরত্ব যেতে কম সময় লাগবে। তার মানে একটা বাড়লে আরেকটা বাড়বে এবং একটা কমলে আরেকটা কমবে। তো পরিষ্কারভাবে এখানে গতিবেগ একই থাকলে অতিক্রান্ত দূরত্ব সময়ের সঙ্গে সরল ভেদে থাকে। এটা আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকেই কিন্তু বিষয়টাকে বুঝে নিতে হবে। বিষয়টা বোঝাটা খুব সহজ, কারণ তৈলাসিক চাপটাতে এই ধরনের সম্পর্ক আমরা নির্ণয় করতাম ক্লাস 7, 8, 9 এগুলো অঙ্ক অলরেডি ছিল। তো সেই অভিজ্ঞতা থেকেই তোমরা এটা স্থির করবে যে যে চলরাশি দুটা অঙ্কের মধ্যে থাকবে তারা পরস্পরের মধ্যে কিরকম ভাবে সম্পর্কযুক্ত আছে, অর্থাৎ একটা বাড়লে অন্যটা বাড়বে না কমবে। যদি একটা বাড়লে অন্যটা বাড়বে, একটা কমলে অপরটাও কমে, তাহলে পরে সোজাসুজি সম্পর্ক, তাহলে পরে আমরা বলবো সরল গতি। যদি উল্টা ধরনের সম্পর্ক হয় তখন বলবো ব্যস্ত গতি। এখন এটাকে আমরা সিম্বল দিয়ে প্রকাশ করব। সুতরাং ডি proportional to t, তাহলে এই ভাষাটাকে আমরা কি করলাম সিম্বল দিয়ে ইউজ করলাম। তাহলে একটু আগে বললাম, তাহলে আমাদের তো অলরেডি জানা হয়ে গেল যে ডি এর সঙ্গে সরল ভেদে আছে। এই সিম্বলটা থাকলেই আমরা জানি যে অনুপাত ধ্রুবক হয় বা
সেই লাইনটাকে না লিখে আমরা বলি যে এখানে যদি আমরা ডাইরেক্ট কে ব্যবহার করি, সমান সমান চিহ্ন নিয়ে এসে তাহলে এখানে একটা ধ্রুবক নিয়ে আসবো কে। কেটা কি? এটা হলো অশূন্য উচ্ছেদ ধ্রুবক, অশূন্য উচ্ছেদ ধ্রুবক। তাহলে ডি টি এর সঙ্গে সরল বেঁধে আছে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝলাম এবং সেটাকে আমি চিহ্ন দিয়ে লিখলাম। এটা ভাষা দিয়ে লিখলাম, এটা কিন্তু চিহ্ন দিয়ে। বিষয় এই চিহ্নটা কিন্তু জন্য কিন্তু কোনো রকম বিভ্রান্তি যেন সৃষ্টি না হয়। এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার যে সরল ভেদে থাকে, এটাকে জাস্ট আমি একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করলাম। কিন্তু আমরা অলরেডি মানে জেনেছি যে এই চিহ্নটাকে যদি আমরা সরিয়ে দিই তাহলে পরে এখানে একটা ধ্রুবক চলে আসে। কেন আসে সেটা বারবার আমি কিন্তু আগের বিষয়গুলোতে ব্যাখ্যা করে দিয়েছি। তো এটা লেখার পরে তোমাদের যেটা করতে হবে, দেখবে প্রশ্নে আমাদের মান দেওয়া থাকবে। যেমন এখানটা হচ্ছে 25 মিনিটে 14 কিলোমিটার। তাহলে যখন ডি হচ্ছে তোমার দূরত্ব, ডি হচ্ছে 14 কিমি, ডি 14, টি 25 মিনিট, মিনিটটাকে আমি ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ দিলাম। কারণ আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে 5 ঘন্টায় কত কত, সেটা যেহেতু ঘন্টায় বের করতে হবে। যেহেতু প্রশ্নটা হচ্ছে 5 ঘন্টায়, পরেরটা যেহেতু ঘন্টায় আছে আর আগেরটা মিনিট, তাহলে দুটাকে একই একক নিয়ে দেবো, হয় দুটাকে মিনিট না দুটাকে ঘন্টা। আমি কি করলাম, প্রথমটাকে ঘন্টা করে নিলাম, 25 মিনিট ছিল, 25কে 60 দিয়ে ভাগ দিলাম, ঘন্টা হয়ে গেল। যখন d = 40, t = 25/60, এখানে মানটা আমরা বসাবো। d এর জায়গায় 14, k এর জায়গায় তো k থাকলো, t এর জায়গায় 25/60। তাহলে কি করবে, এটাকে তোমরা যখন সমাধান করবে, সমাধান করলে এখান থেকে k এর মান করবে। বজ্রমান করলে 14 সঙ্গে 60 টা গুণ হয়ে যাচ্ছে, 14 × 60, আর এই পাশে থাকলো k এর সঙ্গে 25। তাহলে k = একবারে লিখতে পারবো যে k = কি হবে, এই 25টা এখানে নিচে আসবে, k টাকে আমরা বাদিকে লিখলাম, আর এই 14 × 60 আর নিচে 25 যেটা, এটাকে আমরা ডান দিকে নিয়ে আসলাম। 5 জায়গাতে 5, 5 জায়গাতে 12, আর তো যাচ্ছে না। তাহলে k এর মান আসলো নিচে 5, উপরে 4 × 8, 2 আর 4 6, 168/5। তাহলে এই দুটো চলরাশি পরস্পরের সঙ্গে সরল ভেদে ছিল, সেটা আমরা জানতাম, এবং এর ফলে এদের মধ্যে এর আগে একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা দ্বারা এদের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা আমরা জানতাম, কিন্তু সেই ধ্রুবকটার মান কত সেটা আমরা জানা ছিল না। এবার একটা মান d এবং t এর একটা মান প্রদত্ত থাকলে সেখান থেকে কিন্তু k এর মানটা বের হয়ে আসবে। k এর মানটা বের হওয়ার পরে তোমরা এই লাইনটাকে আবার লিখবে যে সুতরাং d = যেটা d = kt অবস্থা ছিল, এই k এর মানটা 168/5। এইভাবে প্রত্যেকটা অঙ্কে তাই করবে। এরকম ধরনের একটা সম্পর্ক থাকলে এরকম লিখবে, তারপর মানটাকে ব্যবহার করে k এর মানটা বের করবে, k এর মানটা বের হওয়ার পরে এই সম্পর্কটাকে আরেকবার লিখবে, ধ্রুবকের পরিবর্তে যে মানটা বের হলো সেটা। এরপরে এখানে যে প্রশ্নটা থাকবে সেটাকে বের করবে। যেমন এখানে বলছে 5 ঘন্টায় কতটা করবে, তার মানে কি, যখন t সময়টা দেওয়া আছে t 5, তখন d কত, যখন t 5 d কত হবে, t যখন 5, তাহলে t এর জায়গায় 5 গুণবো, বসাবো, তাহলে d বেরোবে 168/5 গুণন 5, 5 5 কাটলে তাহলে d আসবে কত, 168। তার মানে আমরা উত্তর লিখবো 5 ঘন্টায় তুমি কতটা পথ যাবে। সুতরাং 5 ঘন্টায় 168 কিমি পথ যাবে। তাহলে বুঝতে পারবে যে অঙ্ক করার সময় কিন্তু খুব বেশি সমস্যা নেই, প্রায় বেশিরভাগ অঙ্ক কিন্তু এরকম ধরনেরই স্টেপ কিন্তু হবে। অর্থাৎ একটা সম্পর্ক দেওয়া থাকবে, সেখান থেকে ধ্রুবক নিয়ে আসবো, তারপর মান দেওয়া থাকবে, সেই মানগুলোকে আমরা ব্যবহার করবো। ওই চলরাশি দুটির মান বসানোর পরে ধ্রুবকটার মান বেরিয়ে আসবে, ধ্রুবকটার মান বেরিয়ে আসলেই চলরাশি দুটির মধ্যে একদম প্রকৃত যে সম্পর্ক, অর্থাৎ কোন ধ্রুবক দ্বারা তারা যুক্ত আছে সেটাও বেরিয়ে আসবে, এবং তারপরে ওই চলরাশি দুটির মধ্যে যে কোনো একটা চলরাশির মান দেওয়া থাকবে, সেই চলরাশির মানটা বসালে পরে অন্য চলরাশির মানটা বেরিয়ে আসবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্কে আমাদের প্রসিডিউর ফলো করতে হবে। এই ধরনের একটা অঙ্ক হতে পারে। আরেকটা অঙ্ক হতে পারে যে
সঙ্গে দেখা গেল আমাদের সরল ভেদে আছে এটা প্রমাণ করতে দিল। যেমন এখানটায় অনেকগুলো অঙ্ক আছে 5 বা 6 5 1 নম্বর আমরা যদি বলি 5 x proportional to y, x proportional to y এটা দেওয়া আছে, বলছে যে x plus y proportional to x minus y প্রমাণ করতে হবে। তো এটা দেওয়া আছে মানে এখান থেকে আমি যেটা বললাম সমান সমান চিহ্ন নিয়ে আসলাম, k y k equal to অশূন্য লিখব। এরকম থাকলে এরকম আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে লিখব। আচ্ছা, এরপর আমাদের যেটা প্রমাণ করতে বলছে দেখাই যে x plus y proportional to x minus y। তাহলে একটু আগে বললাম যে যখনই দেখাতে হবে এরকম একটা ব্যাপার যে দুটো রাশির মধ্যে সরল ভেদে আছে, দুটো রাশির সরল ভেদে আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ তখনই করা যাবে যদি তাদের অনুপাতটাকে ধ্রুবক দেখানো যায়। তো এই সম্পর্ক থেকে এই মানটা আমরা এইভাবে বের করে রেখে দিব এবং যাদেরকে সরল ভেদে দেখাতে হবে তাদের অনুপাতটা আমরা নিব, অনুপাতের মানটা অ্যাকচুয়ালি আমরা বের করব। যদি এটা ধ্রুবক আনতে পারি তাহলে বিষয়টা প্রমাণ হবে। সেই কারণে আমরা সুতরাং দিয়ে শুরু করলাম। সুতরাং x plus y by x minus y কি আসে দেখো, x এর মান কত ky, সেই x এর জায়গায় x এর মানটা বসাবো প্লাস y এর জায়গায় y থাকবে, এখানে x এর জায়গায় এভাবে তোমরা অঙ্কগুলো করতে পারো। এটা এখানটা লিখে ডান দিকে এটা লিখে তারপর নিচে উপর থেকে y কমন নাও k plus 1, নিচের থেকে y কমন নাও k minus 1, y কাটলো k plus 1 by k minus 1। k নিচে একটা ধ্রুবক, কারণ k ধ্রুবকটা আমরাই ধরলাম অঙ্কে, k একটা ধ্রুবক আমরা জানি, আর 1 2 3 এই ধরনের যে কোনো সংখ্যাই ধ্রুবক। এবং এটা মনে রাখবে যে কোনো ধ্রুবক সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ করলে আরেকটা ধ্রুবক সংখ্যাই আসে। তো সেই কারণে এখানে যে রাশিটা আসলো k plus 1 by k minus 1, এখানে যেহেতু ধ্রুবক ছাড়া অন্য কিছু নেই, তো সেই কারণে এই পুরো জিনিসটা কিন্তু একটা নতুন ধ্রুবক। তো এই নতুন ধ্রুবকটাকে আমি কথা m দিয়ে ডিনোট করলাম। তো এখানটায় মনে করো আমি এইভাবে লিখে দিলাম যে যেখানে m অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে, k plus 1 by k minus 1, যেখানে m হলো এটা, m সমান সমান এটা হলো কি একটা অশূন্য ধ্রুবক, অশূন্য। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে x plus y আর x minus y এর অনুপাতটা একটা কি অশূন্য ধ্রুবক। m মানে কি একটা অশূন্য ধ্রুবক। আর আমরা আগেই বলছি যে যদি দুটো রাশির মধ্যে এরকম সম্পর্ক তৈরি হয়ে যায় যে তাদের অনুপাতটা ধ্রুবক, তার মানেই তো প্রমাণ হয়ে গেল যে x plus y proportional to x minus y। যখনই আমাদের দুটো রাশিকে প্রপোর্শনাল দেখাতে হবে আমরা কি করবো, তাদের অনুপাতটাকে আমরা সবসময় ধ্রুবক দেখাবো। তো এই চ্যাপ্টারের অঙ্ক অনেকগুলো আছে, অনেকগুলো অঙ্ক আরো করতে হবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই কারণে আমি অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে বেশি করে দেখাবো। তোমরা এই বিষয়গুলোকে বারবার দেখো, কারণ এটা হচ্ছে এখানে যে আজকের যে আলোচনা হলো এগুলো কিন্তু এই চ্যাপ্টারের মূল ভিত্তি। এই আলোচনাগুলো মাথার মধ্যে যদি তোমরা ভালো মতো ঢোকাতে পারো তাহলে পরে কিন্তু অঙ্ক করতে কোনো অসুবিধা থাকবে না। সেই কারণে এই ভিডিওটা বারবার দেখো, তাহলে পরে পরের অঙ্কগুলো যখন আমি করবো তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে।